আপনি কি লক্ষ্য করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ প্রথমে দুর্বল কোথায় হয়? চোখে, মনে নাকি শরীরে? না, বার্ধক্যের প্রথম আঘাত পড়ে আপনার পায়ে। একদিন হঠাৎ দেখবেন সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে, চেয়ার থেকে উঠতে সময় লাগছে, হাঁটার সময় ভারসাম্য নষ্ট হচ্ছে। আর খুব সাধারণ একটা হোঁচটও হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় বিপদ। অনেক মানুষ মনে করে বার্ধক্য মানেই শুধু চুল পাকা বা মুখে বলিরেখা পড়া, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বার্ধক্যের আসল শুরু হয় মাংসপেশির ক্ষয় থেকে, আর সেই ক্ষয় শুরু হয় আপনার পা থেকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অনেক বয়স্ক মানুষ পড়ে যাওয়ার পর আর কখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতেই পারে না। কারণ পড়ে যাওয়ার পর কিছুদিন যদি বেড রেস্ট নিতে হয়, তাহলে মাংসপেশি আপনা আপনি ক্ষয়প্রাপ্ত হয়। কারণ ইউজ ইট অর লুজ ইট নীতি। কি এই ইউজ ইট অর লুজ ইট নীতি? যে মাংসপেশি ব্যবহার করবেন না, শরীর সেটাকে ধীরে ধীরে ভেঙে ফেলবে। এই কারণেই দীর্ঘদিন বসে বসে কাজ করা, হাঁটাচলা কম করা, বিছানায় শুয়ে থাকা, অসুস্থতার পর ইনঅ্যাক্টিভিটি, এগুলো খুব দ্রুত মাসল লস ঘটায়। মাত্র 10 থেকে 14 দিন বিছানায় থাকলেও বয়স্ক মানুষের পায়ের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। কারণ একবার যদি পায়ের শক্তি হারিয়ে যায়, তাহলে ধীরে ধীরে হারিয়ে যায় স্বাধীনতা, আত্মবিশ্বাস, এমনকি নিজের ওপর নিয়ন্ত্রণও। কিন্তু সুখবর হলো, বিজ্ঞান আজ পরিষ্কারভাবে বলছে সঠিক খাবার, সঠিক ব্যায়াম এবং স্নায়ু মাংসপেশির সঠিক যত্ন নিলে বয়স 60 হলেও আপনার পা 40 বছরের মতো শক্তিশালী রাখা সম্ভব। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো বার্ধক্যে পায়ের শক্তি বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি খাবার, কেন পায়ের মাংসপেশি দ্রুত ক্ষয় হয়, কেন শুধু হাঁটাই যথেষ্ট নয়, আমাদের মস্তিষ্ক, স্নায়ু আর পায়ের মধ্যে যে গভীর সম্পর্ক আছে সেটা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, এবং আধুনিক গবেষণায় প্রমাণিত সেই বিষয়গুলো যা জানলে হয়তো আপনি বহু বছর নিজের পায়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের আলোচনার একটি তথ্য আপনার বা আপনার পরিবারের কোনো বয়স্ক মানুষের জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো কারোর হাত ভেঙে যাওয়ার পর সেখানে প্লাস্টার করতে দেখেছেন? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে প্লাস্টার খোলার পর ভাঙা হাতটি, যে হাতটি প্লাস্টারের মধ্যে ছিল, সেটি শুকিয়ে যেতে শুরু করেছে? হ্যাঁ, তাই হয়। এটা কেন ঘটে? আমরা একে বলি মাংসপেশির ক্ষয়। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় সার্কোপেনিয়া। সার্কোপেনিয়া আসলে কি? সার্কোপেনিয়া হলো বয়সজনিত মাংসপেশির ক্ষয়। 40 বছর বয়সের পর থেকে প্রতি দশকে প্রায় 3 থেকে 8% পর্যন্ত মাংসপেশি কমতে শুরু করে। 60 বছরের পর এই ক্ষয় আরও দ্রুত হয়। আজকাল আমরা যারা কম শারীরিক পরিশ্রম করি, বিশেষ করে শহরাঞ্চলে, যাদের অফিসেই বেশি সময় কাটে, আর আমাদের কাজের ধরনও বেশিরভাগ ক্ষেত্রে বসে করার মতো, অর্থাৎ টেবিল জব। এই ধরুন কেউ যদি 30 বছর বয়সে চাকরিতে যোগদান করে, গড়ে সে 60 বছর বয়সে অবসর নিলেন। এই যে 30 বছর, অর্থাৎ চাকরিতে যোগদান করা থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত, সে কিন্তু টেবিল জবই করে গেছেন, অর্থাৎ পায়ের ওপর খুব বেশি জোর দেননি। এর ফলস্বরূপ কী হয়েছে? ওই যে প্লাস্টারের মতন অবস্থা। প্লাস্টারের পরে যেরকম হাত পা শুকিয়ে গিয়েছিল, সেই রকমই অবস্থা হয়, অর্থাৎ পা খুবই দুর্বল হয়ে পড়ে এবং আপনার পায়ের মাংসপেশির পরিমাণও অনেকটাই কমে যায়। আপনাদের মধ্যে অনেকেই বলবেন বেশি বয়সে প্রোটিনের দরকার কি? কিন্তু সত্যিটা হলো, যে কোনো বয়সেই প্রোটিনের প্রয়োজন থাকে। একটি 12 বছরের শিশু, হ্যাঁ, তারও মাংসপেশি থাকে, তারও প্রচুর প্রোটিনের দরকার হয়। কিন্তু যখন সে একজন প্রবীণ নাগরিক হয়ে যায়, অর্থাৎ 55 বছর বয়স বা 50 বছর বা 60 বছর বয়স, তখনও তার কিন্তু প্রচুর প্রোটিনের প্রয়োজন হয়। কী জন্য? এই একটা কারণেই, যে তার মাংসপেশির ক্ষয় রোধ করার জন্য। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমি পায়ের উপর কেন এত বেশি জোর দিচ্ছি? কারণ যদি আপনার পা দুর্বল হয়ে যায়, তাহলে আপনার ভারসাম্য রক্ষায় সমস্যা হবে। আর এই বয়সে সবচেয়ে বড় শত্রু বা বিপদ হলো পড়ে যাওয়া। আমরা একে বলি রেকারেন্ট ফল। পড়ে যাওয়ার ফলে যত সমস্যা হয়, শুধু সমস্যা নয়, পড়ে গিয়ে আপনার ঘাড়ও ভেঙে যেতে পারে। অর্থাৎ একজন মানুষের পায়ের শক্তি দেখে ভবিষ্যতে তার স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা আন্দাজ করা যায়। কারণ পায়ে শরীরের সবথেকে বড় মাংসপেশি থাকে। এই মাংসপেশি শরীরের গ্লুকোজ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, ইনসুলিন সেন্সিটিভিটি বজায় রাখে, ভারসাম্য রক্ষা করে এবং মস্তিষ্কে রক্ত প্রবাহ উন্নত করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের নিজেকে মেরামত করার ক্ষমতা কমে যায়। এই সময় আপনি পড়ে গেলে আপনার মাথায় আঘাত লাগতে পারে। আর একবার যদি আপনি শয্যাশায়ী হয়ে পড়েন, তাহলে অনেক বয়স্ক মানুষ আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। অর্থাৎ শেষের শুরুটা হয় পা থেকে।
পায়ের শক্তি বজায় রাখার সঙ্গে সঙ্গে আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটা হলো ব্রেনের নার্ভের সঙ্গে মাসেলের সম্পর্ক ঠিক রাখতে হবে। আমরা জানি আমাদের শরীরের প্রত্যেকটা কাজ আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ব্রেন যেদিকে আমাদের হাত বা পাকে যেতে বলে সেই দিকেই কিন্তু সে যায়। এই ব্রেন সিগন্যাল পাঠায় কিভাবে? সিগন্যাল পাঠায় নার্ভের মাধ্যমে, অর্থাৎ আমাদের ব্রেন ও মাসেলের মাঝখানে সূক্ষ্ম তারের কাজ করে এই নার্ভগুলো। এই সূক্ষ্ম তার অর্থাৎ নার্ভগুলো যদি অকেজে হয়ে যায় তাহলে ব্রেন কোনো নির্দেশ দিলেও আমাদের শরীর সেটা পালন করতে পারবে না। আর একেই বলা হয় ব্রেন নার্ভ মাসল এক্সিস। আর এটি হলো বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। এখন দেখা যাচ্ছে বয়স বাড়লে শুধু মাসল নয়, মোটর নিউরনও ধীরে ধীরে কমতে থাকে। ফলে মস্তিষ্ক থেকে সিগন্যাল কম আসে, মাসল অ্যাক্টিভেশন কমে যায়, ব্যালেন্স নষ্ট হয়, রিফ্লেক্স ধীরে ধীরে হয়। অর্থাৎ ব্রেন হয়তো কোনো নির্দেশ দিল, কিন্তু আপনাদের শরীর সেটা পালন করতে দেরি করলো, আর এর ফলে কিন্তু বিপদ ঘটে যায়। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সার্কোপেনিয়া বা মাংসপেশির ক্ষয় রোধ করতে হলে ব্রেন নার্ভ মাসল এক্সিসটা বুঝতে হবে এবং জানতে হবে এটি কিভাবে বজায় থাকে। আপনি শুধু পায়ের ব্যায়াম করে যাচ্ছেন তাহলে কিন্তু হবে না, আপনাকে ব্যায়াম অবশ্যই করতে হবে, ব্যায়াম করা দরকার। এই ব্যায়াম দুই ধরনের হয়, আপনার মস্তিষ্ক এবং আপনার পা, অর্থাৎ স্নায়ুর ব্যায়াম। যদি আপনি সত্যি আপনার পায়ের উপর শক্তভাবে দাঁড়িয়ে থাকতে চান তাহলে আপনার এই মস্তিষ্ক, স্নায়ু, পায়ের মাংসপেশি এর পুরো সমন্বয়টা বুঝতে হবে। আর এটি করার একমাত্র উপায় হলো সঠিক নিয়ন্ত্রিত ব্যায়াম এবং পায়ের ক্ষয়ের বিরুদ্ধে একটি খাদ্য সহায়ক দরকার। এই সময়ে আপনার কী ধরনের খাবার খাওয়া উচিত আর কী ধরনের ব্যায়াম করা উচিত, ব্যায়াম নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো। বার্ধক্যের ব্যায়াম, পায়ের শক্তি বজায় রাখতে বার্ধক্যে পৌঁছানো মানুষের জন্য এমন কোন 7টি খাবার আছে যা আপনার অবশ্যই খেতে হবে এবং কেন, এটি কি ভূমিকা পালন করে এবং কিভাবে আপনাদের সাহায্য করে। যদি আপনি এটি না বোঝেন তাহলে এই খাবারগুলো সঠিকভাবে খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন না। তাই শুরু থেকেই আমি যে খাবারের কথা অবশ্যই বলবো সেটি হলো প্রোটিনের সবচেয়ে বিশুদ্ধ রূপ। যদি আমরা বলি আমাদের খাবারের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ প্রোটিন কি, তাহলে তা হলো ডিম। এবং শুধু ডিম নয়, কুসুম সহ ডিম। আমরা জানি যে গরুর দুধ খুব ভালো খাদ্যের উৎস, এটি প্রোটিনের একটি খুব ভালো উৎস আর এর অনেক উপকারিতাও আছে। কিন্তু যদি আপনি প্রোটিনের সবচেয়ে বিশুদ্ধ রূপের কথা বলেন তাহলে সেটা হলো ডিম। ডিম নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি আছে। যদি আপনি মাংসপেশির পরিমাণ বজায় রাখতে চান তাহলে শুধু ডিমের সাদা অংশ নয়, অর্থাৎ অ্যালবুমিন খেলেই হবে না, আপনাকে কুসুম সহ ডিম খেতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ডিমের কুসুম। অনেকে প্রশ্ন করেন ব্লাড প্রেশার হাই হলে বা কোলেস্টেরল বেশি হলে কি ডিম খাওয়া উচিত? এখানে উত্তর হলো অবশ্যই উচিত, কিন্তু নিয়ন্ত্রিত পরিমাণে। এখন প্রশ্ন হলো আপনি সপ্তাহে কটি ডিম খেতে পারেন? আপনি একদিন পর পর একটি সম্পূর্ণ ডিম খেতে পারেন অথবা সপ্তাহে 4টি ডিম খেতে পারেন। আমরা ডিম নিয়ে কেন এত ভালো কথা বলছি? ডিমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড আছে যাকে আমরা বলি লিউসিন। এই লিউসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। আমাদের শরীর এটি নিজে থেকে তৈরি করতে পারে না, এটি বাইরের খাদ্যের উপর নির্ভর করতে হয়। লিউসিন মাংসপেশি তৈরি করে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড। ডিমে অ্যাসিটাইলকোলিন থাকে। এটি কিভাবে কাজ করে? এটি একটি নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। এটি স্নায়ুতন্ত্রের ক্ষয় মেরামত করতে সাহায্য করে। তাই আমি বলেছিলাম মস্তিষ্ক এবং স্নায়ুর সংযোগই হলো মাংসপেশি। যদি স্নায়ু কেটে যায় তাহলে মাংসপেশি নিজে থেকেই দুর্বল হয়ে যায় এবং ক্ষয়প্রাপ্ত হয়। মাংসপেশিকে শক্তিশালী করতে হলে আপনাকে স্নায়ুর উপর কাজ করতে হবে, আর সেই কাজটি করবে অ্যাসিটাইলকোলিন। ডিমে ভিটামিন B12 থাকে। এটি কিভাবে কাজ করে? এটি স্নায়ুকে আবৃত করে রাখে। ভিটামিন B12 ছাড়া এটি সম্পূর্ণ হয় না। আমরা ডিম থেকে এর একটি সমৃদ্ধ উৎস পাই। এছাড়া বিভিন্ন ধরনের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড রয়েছে। DHA, EPA ডিমে প্রচুর পরিমাণে থাকে। এগুলো আপনার স্নায়ুতন্ত্রের টিস্যু এবং মাংসপেশি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই ডিম এড়িয়ে যাবেন না, আপনাকে নিয়মিত ডিম খেতে হবে, এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাবার হলো মাছ। আদর্শ মাছ কি? আদর্শ মাছ হলো চর্বিযুক্ত মাছ, যেগুলো বড় এবং যেগুলোতে প্রচুর ফ্যাট থাকে, বিশেষ করে সমুদ্রের ঠান্ডা জলের চর্বিযুক্ত মাছ। স্যামন মাছ এর জন্য আদর্শ, কিন্তু আমরা সবসময় তা পাই না। আমাদের কাছে যে মাছ পাওয়া যায় সেগুলোও ভালো।
যখন রোগীর মাছ খাওয়ার প্রসঙ্গ ওঠে সবাই বলে ছোট মাছ খেতে। কেন ছোট মাছ? আপনি বড় মাছও খেতে পারেন। বড় মাছের যে তেল আপনার জন্য ক্ষতিকর নয়, সব ধরনের চর্বি আপনার জন্য খারাপ নয়। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড যা স্নায়ুতন্ত্রের টিস্যু তৈরি করতে সাহায্য করে, সবচেয়ে তার ভালো উৎস হলো মাছ। মাছের প্রোটিনও অত্যন্ত উচ্চমানের প্রোটিন। এটি আপনার পায়ের মাংসপেশির গঠনে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যদি আপনি মাছ না খান বা দীর্ঘদিন না খান তাহলে আপনার কোয়াড্রিসেপস মাসল, যা সবচেয়ে শক্তিশালী মাংসপেশি, তা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। যখন আপনি আবার ব্যায়াম করতে শুরু করবেন, যদি পর্যাপ্ত প্রোটিন সরবরাহ বজায় রাখতে না পারেন তাহলে আপনার পা কার্যকরভাবে আগের শক্তিতে ফিরে আসবে না। এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলো ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। মাছে আর কি থাকে? মাছে সেলেনিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মাংসপেশির ক্ষয় এবং প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে। মাছ থেকে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান পাই, সেটি হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর মূল উৎস সূর্যালোক হলেও অপর গুরুত্বপূর্ণ উৎস হলো মাছ। আর বয়স্ক মানুষদের জন্য মাছ অবশ্যই খুব ভালো খাবার। আপনি যদি প্রতিদিন মাছ খেতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শক্তি বজায় রাখার জন্য এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি থাকে। তৃতীয় যে খাবারের কথা আমি বলবো সেটি হলো দই। দই দুই ধরনের হয়। অনেক রোগী বলেন যে তারা ডাবল টোন দুধের দই বানান, কিন্তু সেটি আদর্শ নয়। যখন আপনি দই বানাবেন তখন সর বা ক্রিমযুক্ত দুধ থেকে দই বানাবেন, কারণ দুধে যে ক্রিম বা ফ্যাট রয়েছে তাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া অনেক পরিবর্তন ঘটায়, যা শর্করা অংশকে ভেঙে খেয়ে ফেলে। আর এই ফ্যাট পরিবর্তিত হয়ে এমন কিছু উপাদান তৈরি করে যা আপনার শরীরের ক্ষতি করবে না। আমি আগেই বলেছি সব ধরনের চর্বি শরীরের জন্য ক্ষতিকর নয়, তাই খাঁটি ফ্যাটযুক্ত দুধ থেকে দই বানান এবং অবশ্যই কোনো মিষ্টি বা চিনি যোগ করবেন না, তাহলে সমস্যা হবে, কোনো উপকার পাবেন না। চিনি ছাড়াই দই খান, বাড়িতে দই তৈরি করুন, ফ্যাটযুক্ত খাঁটি দই ব্যবহার করুন, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো সমাধান। আপনি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান পাবেন। একটি হলো উপকারী জীবাণু, এই ব্যাকটেরিয়া অন্ত্রের উপকারী জীবাণুগুলোকে সমৃদ্ধ করবে। আর দ্বিতীয়টি হলো ক্যালসিয়াম, তাই যা মাংসপেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু হৃদযন্ত্রের জন্যই নয়, ক্যালসিয়াম কী কাজ করে? স্নায়ুর সংকেত পরিবহন করে, অর্থাৎ মস্তিষ্ক থেকে একটি সংকেত মাংসপেশিতে পৌঁছবে আর মাংসপেশি সংকোচন ও প্রসারণ করবে, তা ক্যালসিয়াম ছাড়া সম্ভব নয়। ক্যালসিয়াম সমৃদ্ধ উৎস হলো দই, তাই প্রতিদিন দই খাওয়ার অভ্যাস ছাড়বেন না এবং অবশ্যই দোকান থেকে না কিনে বাড়িতে দই তৈরি করুন। চতুর্থ খাবার হলো শাকসবজি। আমি বিশেষভাবে বলতে চাই সবুজ শাকপাতা বা যে কোনো ধরনের শাকসবজিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে থাকে। প্রতিটি উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যেমন বলেছি, আমাদের অন্ত্রে অসংখ্য জীবাণু রয়েছে। সবুজ শাকপাতায় কি থাকে? স্টার্চ বা শ্বেতসার। আমরা স্টার্চ হজম করতে পারি না, তাহলে আমরা কেন এটি খাচ্ছি? এটি কি দেবে? এটি উপকারী জীবাণুগুলোর খাদ্য হিসাবে কাজ করবে। তারা স্টার্চকে ভেঙে দেবে, সেখান থেকে যে পুষ্টি উপাদান তৈরি হবে তা আমাদের শরীর শোষণ করবে আর অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখবে। আমরা যাকে বলি অন্ত্র মস্তিষ্ক সংযোগ, তার জন্য প্রয়োজনীয় উপাদান সবুজ শাকপাতা থেকে সরবরাহ হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে ফলিক অ্যাসিড থাকা খুবই জরুরি। এটি আপনার স্নায়ু ও মাংসপেশির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পঞ্চম খাবার হলো বিভিন্ন ধরনের বাদাম বা বীজ। আমরা জানি কাঠবাদাম, বিভিন্ন ধরনের চীনাবাদাম, হ্যাঁ, আমি এখানে কাজু বাদামকে রাখছি না। এই বীজে কি থাকে? এতে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে। এতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, দস্তা থাকে। এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রোটিনের অত্যন্ত সমৃদ্ধ উৎস, উচ্চমানের প্রোটিন। যে কোনো বীজের ভেতরেই উদ্ভিদ তার প্রোটিন জমা করে রাখে, যা আমরা সহজেই গ্রহণ করতে পারি। এছাড়াও এতে ভিটামিন ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের কিছু উদ্ভিজ্জ উৎস অ্যালানিন থাকে। এটিও আমাদের স্নায়ুর গঠন বজায় রাখতে সাহায্য করে, যাতে স্নায়ু ও মাংসপেশির মধ্যে যোগাযোগ ভালো থাকে। ষষ্ঠ খাবার হলো বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাদ্য। বাংলায় আমরা একে কড়াইশুঁটি বলি। বিভিন্ন ধরনের শুঁটি রয়েছে। শুঁটি অন্য বীজের মতো নয়, তবে এর অতিরিক্ত উপকারিতা রয়েছে। এতে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে এখানে থাকে। এছাড়াও লোহা এবং পলিফেনল প্রচুর পরিমাণে রয়েছে। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বয়স্ক মানুষের জন্য খুবই বড় ভূমিকা পালন করে।
মাংসপেশির একটি বড় উপাদান হলো আয়রন। সব খাবারেই লোহা থাকে, কিন্তু আমরা তা শোষণ করতে পারি না। ডাল জাতীয় খাদ্য থেকে আয়রন খুব সহজে পাওয়া যায়, আমরা সহজেই তা শোষণ করতে পারি। এটি মাংসপেশির পরিমাণ বজায় রাখতে, বিশেষ করে পায়ের মাংসপেশির পরিমাণ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাল জাতীয় খাদ্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, সেটা হলো অ্যামিনো অ্যাসিড আর্জিনিন। আর্জিনিন গুরুত্বপূর্ণ কারণ এটি থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইড রক্ত সরবরাহ, রক্তনালীর প্রসারণ এবং আভ্যন্তরীণ আবরণের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এর অধিকাংশই আর্জিনিন থেকে উৎপন্ন হয়। এছাড়াও ডাল জাতীয় খাদ্যে অন্ত্রের উপকারী উপাদান রয়েছে। কিছু খাবারে এমন উপকারী উপাদান থাকে যা আমরা শোষণ করতে পারি না, কিন্তু এই উপাদানগুলো অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। অন্ত্র মস্তিষ্ক সংযোগও খুব ভালোভাবে বজায় থাকে। শেষে সপ্তম খাবার, যা আমাদের দেশে খুব একটা সহজে পাওয়া যায় না, আপনি চাইলে সপ্তম খাবার বাদও দিতে পারেন। প্রথম 6টি যথেষ্ট। যদি আপনার নাগালে থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল খেতে পারেন, বিশেষ করে ব্ল্যাকবেরি, স্ট্রবেরি বা যে কোনো বেরি জাতীয় ফল হতে পারে। আরেকটি খাবার, সেটি হলো অ্যাভোকাডো। যত দিন যাচ্ছে এর ঔষধি গুণ দেখে আমরা অবাক হচ্ছি। আমাদের দেশেও এখন অ্যাভোকাডো উৎপন্ন হচ্ছে। এই দুটি খাবার মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই ও ভিটামিন B6 থাকে। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে সমৃদ্ধ উৎস হলো জলপাই তেল। জলপাই তেলের পরেই আছে অ্যাভোকাডো। এই বেরিগুলোর মধ্যে থাকে অ্যান্থোসায়ানিন, যা স্নায়ুর সংকেত পরিবহন করে, এবং পলিফেনল, যা স্নায়ু মাংসপেশির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। যদি আপনি এই খাবারগুলো পরিমিতভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার পায়ের মাংসপেশির শক্তি বজায় থাকবে। শুধু তাই নয়, যদি আপনি নিয়ন্ত্রিতভাবে ব্যায়াম করতে পারেন এবং সঠিক পুষ্টি গ্রহণের সঙ্গে ব্যায়াম করেন তাহলে আপনার পায়ের শক্তি বজায় থাকবে। অবসরের পর আপনার পাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। সমস্যা শুরুই হয় পা থেকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বলার আছে, সেটা হলো প্রতিদিন পরিমিত ঘুমানো। অনেকেই জানেন না, গভীর ঘুমের সময় গ্রোথ হরমোন সবচেয়ে বেশি বের হয়, আর এই হরমোন মাসল রিপেয়ার করতে সাহায্য করে। ঘুম কম হলে বেশি মাসল লস হয়, দুর্বলতা বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে অবসাদও বেড়ে যায়। যদি আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিতে পেরে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বয়স্ক পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।